ওকে, সো লাস্ট ক্লাসে আমরা নেট এরিয়ার ক্যালকুলেশন পর্যন্ত শেষ করেছিলাম এবং আমরা বেসিক্যালি প্লেট সেকশনের ক্ষেত্রে নেট এরিয়ার ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। ঠিক আছে, আজকে আমরা শুরু করব বেসিক্যালি অ্যাঙ্গেল সেকশন বা চ্যানেল সেকশন যদি দেওয়া হয়, তাহলে অ্যাঙ্গেল সেকশন বা চ্যানেল সেকশনের ক্ষেত্রে যদি বোল্ট বা রিপেটের মাধ্যমে যদি জয়েন্ট কানেকশন করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে নেট এরিয়া ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব সেখানে আমরা শুরু করব। বাট বিফোর স্টার্টিং দ্যাট, তার আগে আমরা একটা জিনিস আলোচনা করব। লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে যে প্রবলেমগুলো আমরা সলভ করেছি, সেখানে প্রবলেম 1 যেটা আমরা সলভ করেছিলাম, ঠিক আছে, সেখানে আমরা দেখেছি যে নেট এরিয়া যখন আমরা নেই, নেট এরিয়া নেয়ার ক্ষেত্রে আমরা কি করি, আমাদের ক্রস সেকশনাল এরিয়ার যে ক্রস সেকশনাল এরিয়া, সেখান থেকে আমরা এরিয়া অফ বোল্ট, একটা বোল্টের ক্ষেত্রে যতটুকু এরিয়া থাকবে সেই এরিয়াটুকু আমরা বাদ দিচ্ছি। এখন যখন স্ট্যাগারিং হচ্ছে, ফেইলিউর পাথে যদি দেখা যায় যে কোনো একটা স্ট্যাগার তৈরি হচ্ছে, যেটা কিনা আমরা প্রবলেম 2 তে দেখেছি, যে আইদার 1-3-2 বা 1-3 অথবা 4-6-8, এই যে ফেইলিউর পাথগুলো, এই ফেইলিউর পাথগুলোতে এক একটা স্ট্যাগার তৈরি হচ্ছে। স্ট্যাগার যখন তৈরি হচ্ছে তখন আমরা দেখেছি যে আমাদেরকে একটা লেংথ কারেকশন ফ্যাক্টর অ্যাড করতে হবে। এখন এই নেট এরিয়া যখন আমরা ক্যালকুলেট করব, খেয়াল করতে হবে একটা জিনিস, আমরা যখন কোনো কিছু অ্যাডিশন বা সাবট্রাকশন করি, যোগ বা বিয়োগ যখন করি, তখন কিন্তু আমাদেরকে সবসময় একই জিনিস নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আমি এরিয়ার সাথে এরিয়া যোগ করতে পারবো বা এরিয়া বিয়োগ করতে পারবো, কিন্তু এরিয়ার সাথে লেংথকে যোগ করতে পারবো না বা লেংথকে বিয়োগ করতে পারবো না। গুণ বা ভাগ করার সময় একটার সাথে অন্য আরেকটা জিনিসকে গুণ বা ভাগ করা যায়। যেমন এরিয়ার সাথে লেংথকে আমি গুণ করতে পারি, গুণ করলে আমি ভলিউম পাবো। ঠিক আছে, কিন্তু যোগ বা বিয়োগের ক্ষেত্রে সবসময় সিমিলার থিংস হইতে হবে। এখন যখন এই স্ট্যাগার্ড আমাদের চলে আসতেছে, এবং যে ক্ষেত্রে আমরা এই s²/4g, যেটাকে আমরা লেংথ কারেকশন ফ্যাক্টর হিসেবে যোগ করতেছি, এই s²/4g, শুধু যদি এটার কথা চিন্তা করি, s²/4g এটা কি একটা এরিয়া নাকি একটা লাইন লেংথ? কি মনে হয় আপনাদের কাছে? লাইন লেন্থ স্যার। এটা অবশ্যই একটা লাইন লেংথ, এটা এরিয়া না। কিভাবে দেখেন, সে আমি যদি এস একটা ডাইমেনশন, সে 2 ইঞ্চি, ঠিক আছে, তাহলে এস এর যদি আমি স্কোয়ার করি, তাহলে এটা কি হচ্ছে 2 ইঞ্চি স্কোয়ার, দ্যাট মিনস 4 ইঞ্চ স্কোয়ার, ডিভাইডেড বাই জি। জি হচ্ছে সে আবার ধরেন 2 ইঞ্চি, তাহলে 4 ইঞ্চ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইঞ্চ ইজ ইকুয়াল টু 2 ইঞ্চ। 2 ইঞ্চ এটা কি একটা মাত্র ডাইমেনশন, হুইচ ইজ এ লেংথ ডাইমেনশন। এরিয়া হতো যদি ইঞ্চ স্কোয়ার হইতো, তাই না? এখন আমি গত ক্লাসে সেকশন 1 কে পড়ানোর সময় এই জিনিসটা আমার চোখে পড়ছে, যে আমি আপনাদেরকে একটা জায়গাতে একটু আমার ভুল রয়ে গেছে আগে প্রবলেমগুলো সলভ করার সময়। সো এটা গত ক্লাসে আমি সেকশন 1 কে পড়াচ্ছিলাম, তখন আমার চোখে এটা ধরা পড়লো। তো যে কারণে আমি মনে করলাম যে আপনাদের সাথে একটু ডিসকাস করি, কারণ আমি হয়তো বা আপনাদেরকেও এই জিনিসটা একইভাবে দেখিয়ে গিয়েছি। সেটা হচ্ছে যখন আমরা এই প্রবলেম 2 তে নেট এরিয়া অ্যালং বোল্ট 1-3 এই ক্যালকুলেশনটুকু করেছি, তখন আমরা কি করেছি, s²/4g এতটুকুই শুধুমাত্র আমরা নিয়েছি। কিন্তু গ্রস এরিয়ার থেকে যে বোল্ট এরিয়াটা আমরা বাদ দিলাম, তার সাথে আমরা যোগ করলাম একটা লেংথ ফ্যাক্টর। লেংথ ফ্যাক্টর যোগ করলে তো আমাদের অ্যান্সারটা কারেক্ট হবে না। আমাকে কি করতে হবে, এটাকে এরিয়াতে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের একটা স্ট্যাগার ছিল 1-3 বরাবর, এই যে স্ট্যাগারটার, এই স্ট্যাগারের আমরা যে ইনক্লাইন্ড লেংথ, এটাকে আমরা এরিয়াতে কনভার্ট করতে পারবো যদি আমি এই প্লেটের থিকনেস দিয়ে যদি মাল্টিপ্লাই করি। দ্যাট মিনস আমার এখানে s² ডিভাইডেড বাই 4g যেটা থাকবে,
তার সাথে আমাকে প্লেট থিকনেস বা মেম্বার থিকনেসটা মাল্টিপ্লাই করতে হবে। এই কারেকশনটুকু একটু সবাই আপনাদের যে খাতা আছে সেই খাতার মধ্যে একটু লিখে নেবেন প্লিজ। প্রবলেম নাম্বার 2, নেট এরিয়া অ্যালং বোল্ট 1-3, 2 নাম্বার যেই ক্যালকুলেশনটা আমরা করেছিলাম সেখানে কিছুটা আমাদের কারেকশন হবে। এবং কারেকশন স্যার এটা করার তো পর সবগুলোর সাথে প্রযোজ্য তাই না? হ্যাঁ, মানে যেই S2 ক্ষেত্রেই 4G আমাদের লেংথ কারেকশন ফ্যাক্টরটা আসবে সেই ক্ষেত্রে লেংথ কারেকশন ফ্যাক্টরের সাথে তার প্লেট থিকনেস বা মেম্বার থিকনেস মাল্টিপ্লাই করতে হবে। তো যেখানে যেখানে আমাদের হচ্ছে গিয়ে এই লেংথ কারেকশন ফ্যাক্টর আসবে সেই সব জায়গাতেই আমাদের মেম্বার থিকনেসটাকে মাল্টিপ্লাই করব আমরা। করলে তখন আমরা ওই স্ট্যাগার বরাবর যেই মেম্বার এর যেই এরিয়াটুকু সেটা আমি বের করতে পারবো। তাহলে সেটা যদি আমরা করি তাহলে এখানে সম্ভবত এই ক্যালকুলেশনটার রেজাল্ট এসেছিল 1.9 স্কোয়ার ইঞ্চ, যেটাকে আমরা যদি কারেক্ট করি, কারেক্ট করার পর দেখা যাচ্ছে 1.6 স্কোয়ার ইঞ্চ আসে। সিমিলার ভাবে আমরা যদি নেট এরিয়া অ্যালং বোল্ট 468 এটা যদি নেই, এই 468 বরাবর আমরা দুইটা স্ট্যাগার পাচ্ছি, তাহলে দুইটা স্ট্যাগারের জন্য আমার এই স্ট্যাগার যে লেংথটুকু ছিল s স্কয়ার ডিভাইডেড বাই 4g, তার সাথে আমার কি গুণ হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে প্লেট থিকনেস 0.25। এই রেজাল্টটা এখন আসে 1.42 স্কয়ার ইঞ্চ, যেটা এর আগে আমরা যখন 0.25 মাল্টিপ্লাই করি নাই সেটা সম্ভবত 1.6 বা 75 এরকম কিছু একটা ভ্যালু ছিল, আই প্রিজিউম, রাইট? ইয়েস স্যার। জি স্যার। তাহলে কারেক্ট ভ্যালুটা আমরা পেলাম, হ্যাঁ বলুন। 1.94 ছিল এটা। 1.94 ছিল, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এটাকে কারেকশন করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই রেজাল্টটা আসতেছে 1.42, যেটা বেসিক্যালি ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে না 1.5টাই হচ্ছে সবচেয়ে ছোট, কিন্তু এখন আমরা দেখতে পেলাম যে 468 যখন আমরা নিচ্ছি, এই যে 468 অথবা 132 দুইটা যেটাই নেই না কেন, এই বরাবর আমার তিনটা হোলকে কানেক্ট করতেছে এবং দুইটা স্ট্যাগার যোগ হওয়ার পরেও আমার এরিয়া কম আসবে এই ক্ষেত্রে। তাহলে ফাইনালি আমরা তাহলে বলতে পারি যে ফাইনাল নেট এরিয়া উইল বি 1.42 স্কয়ার ইঞ্চ এন্ড ফেইলিউর পাথ উইল বি অ্যালং বোল্ট 132 অর বোল্ট 468। বুঝাতে পারলাম জিনিসটা? জি স্যার। তাহলে সিমিলার ভাবে আমরা যদি অন্যান্য প্রবলেমগুলো দেখি, যে প্রবলেম নাম্বার 3, যেটা প্রবলেম নাম্বার 3তে আমাদের কোনো চেঞ্জ নাই, কারণ প্রবলেম নাম্বার 3তে শুধুমাত্র স্ট্রেট 159 এ গেলেই আমার নেট এরিয়া সবচেয়ে কম আসবে। প্রবলেম নাম্বার 4 এ যদি যাই, 4 এ গেলে কিছু চেঞ্জ আছে। কেন? কারণ 4 এ যাওয়ার পর আমরা হচ্ছে গিয়ে যে নেট এরিয়া গুলো বা পসিবল ফেলিউর পাথ গুলো দেখেছিলাম, সেখানে প্রথম যেটা ছিল 1 2 3 4, দ্যাট মিন্স স্ট্রেট যেই ফেলিউর পাথটা ছিল সেই বরাবর কোনো এরিয়া চেঞ্জ হবে না। চেঞ্জ হবে একটা বরাবর, সেটা হচ্ছে 8 12 16 17 18। 8 12 16 17 18 এই বরাবর দুইটা স্ট্যাগার আছে আমাদের। এই দুইটা স্ট্যাগারের জন্য দুইটা স্ট্যাগারের যে s স্কয়ার ডিভাইডেড বাই 4g আমরা নিয়েছিলাম, সেখানে আমাদেরকে কি করতে হবে, 0.25 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে করার পর আমরা রেজাল্টটা, কারেক্টেড যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 2.06 স্কয়ার ইঞ্চ। আরেকটা হচ্ছে বোল্ট 15 12 16 13 17 14 18, যেখানে আমরা অলমোস্ট প্রায় 1 2 3 4 5 6টা স্ট্যাগার পাবো। তাহলে সেই ক্ষেত্রেও আমাদের 0.25 মাল্টিপ্লাই হচ্ছে, হওয়ার পর দেখা যাবে যে কারেক্টেড রেজাল্টটা হবে 2.44 স্কয়ার ইঞ্চ। সো এই কারেকশনটুকু আপনারা একটু আপনাদের খাতার মধ্যে করে নেবেন। যদিও ফাইনালি আমাদের সবচেয়ে কম নেট এরিয়াটা আমরা পাচ্ছি 1 2 3 4 বরাবর, which is 1.88 স্কয়ার ইঞ্চ।
ওকে, সো আমরা লিখেছি সবাই। আপনারা সবাই কারেকশন করে নিয়েছেন? जी सर। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে আমাদের নতুন লেকচারের দিকে মুভ করতে পারি। তো আজকের লেকচারটা আমি বই থেকে কিছু জিনিস পড়াবো। আমি আপনাদেরকে অলরেডি বইয়ের আপনাদের ক্লাসরুমে আমি বইটা আপলোড করে দিয়েছি। তো আপনাদের কাছে সবার কাছে নিশ্চয়ই বইটা আছে। আচ্ছা, নেট এরিয়া আপনাদেরকে পড়ানো হয়েছে, স্ট্যাগারিং আপনাদেরকে পড়ানো হয়েছে। আচ্ছা, অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের যখন এই বোল্টের কানেকশন গুলো দেয়া হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে, এআইএসসি এর কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইন গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা বলা হচ্ছে যে when holes are staggered on two legs of an angle, the gauge length g for use in the s² divided by 4g expression is obtained by using a length between the center of the holes measured along the center line of the angle thickness. এই ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা কি, যে যখন আমাদের এই যে একটা অ্যাঙ্গেল সেকশন দেয়া থাকে এবং অ্যাঙ্গেল সেকশনের এটা একটা লেগ, এটা আরেকটা লেগ, দুইটা ইন্ডিভিজুয়াল লেগ, সো দুই লেগেই যদি আমাদের এই বোল্ট দিয়ে হোল করা হয় বা রিভেটের মাধ্যমে যদি হোল করা হয়, তাহলে দুইটা হোলের ক্ষেত্রে আমরা যেই টোটাল গজ লেন্থ যেটাকে আমরা বলতেছি জি, এই ভ্যালুটা যখন আমরা ক্যালকুলেট করব, সেই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদেরকে কিছু গাইডলাইন আছে, সেটা ফলো করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এই যে আমি ইন্ডিভিজুয়াল বোল্ট গুলোকে যে আমি বসাবো, সেটা আমার এই দুইটা অ্যাঙ্গেলের যেই জয়েন্ট, দুইটা লেগের যে জয়েন্ট, সেই জয়েন্ট থেকে কতটুকু ডিস্টেন্সে আমার এই বোল্ট গুলোর জন্য হোল করতে হবে, সেটার একটা স্পেসিফিক ডাইমেনশন আছে এআইএসসির গাইডলাইন অনুযায়ী। সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে একটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 3টা লাইন বরাবর আমি হোল করতে পারবো বা পাঞ্চ করতে পারবো, ঠিক আছে। 3টা লাইন কিরকম, এই যে একটা অ্যাঙ্গেল সেকশন দেখানো আছে, এখানে অ্যাঙ্গেলটাকে একটু উল্টো করে দেখানো আছে। সো এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই হরাইজন্টাল বরাবর আছে তার শর্ট লেগ, আর ভার্টিক্যাল বরাবর ডাউনওয়ার্ডে আছে তার লং লেগ। এই দুইটা লেগের ক্ষেত্রে আমাদের শর্ট যে লেগটা আছে, সেই লেগে আমাদের একটা লাইন বরাবর বোল্ট বা হোল করা হয়েছে। ওয়ারএস আমাদের যে লং লেগটা আছে, সেই লং লেগে আমাদের দুইটা লাইন বরাবর আমরা হোল করতে পারবো। এটা কিন্তু জাস্ট দুইটা লাইন। এখন এটা কিন্তু ক্রস সেকশন, একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, এটা হচ্ছে ক্রস সেকশন। ওয়ারএস এটাকে আমরা যদি ফ্রন্ট ভিউ যদি দেখতে চাই, তাহলে কিন্তু এই দুই লাইন বরাবর কিন্তু অনেকগুলো বোল্ট থাকতে পারে। যেমন আমরা একটু আমি আপনাদেরকে জিনিসটা ড্র করে দেখাই বা বুঝাই, তাহলে আই থিঙ্ক আপনাদের বুঝতে একটু সুবিধা হবে।
সো আমরা যদি এই অ্যাঙ্গেলটার কথা চিন্তা করি, দেখেন ক্রস সেকশনে আমাদেরকে দুইটা লাইন মাত্র দেখা যাচ্ছে, যে এই লঙ্গার যে লেংথ আছে লেগ, এই লঙ্গার লেগ বরাবর দুইটা লাইনে তার বোল্ট করা হয়েছে বা হোল করা হয়েছে বেসিক্যালি, আর শর্টার লাইনে একটা লেগ বরাবর করা হয়েছে। এখন এটাকে আমরা যদি ফ্রন্ট ভিউটা যদি দেখি, ঠিক আছে, এটাকে আমি যদি সামনের দিক থেকে দেখি, তাহলে হয়তোবা এরকম থাকতে পারে তার অ্যারেঞ্জমেন্ট, অথবা এরকম থাকতে পারে, অথবা আরো অন্য কোনো শেপেই কিন্তু থাকতে পারে, তাই না? হ্যাঁ, কি বলেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এই যে একটা লাইন, ঠিক আছে, এই একটা লাইন বরাবর যে বোল্ট গুলো থাকবে, সেটাকে আমি যদি সাইড ভিউ দেখি, ক্রস সেকশন, তাহলে বেসিক্যালি এই একটা বোল্ট আমি দেখতে পাবো। সিমিলার ওয়েতে এই যে একটা লাইন আছে বা এটা, এই দুইটা যে কোনো ক্ষেত্রে কিন্তু আমি যদি সাইড ভিউ দেখি, তাহলে শুধুমাত্র এই একটা মাত্র আমি হোল দেখতে পাবো। কিন্তু অ্যারেঞ্জমেন্ট যদি সামনে থেকে দেখি, তাহলে কিন্তু যে কোনো রকম ভাবেই হতে পারে। সো এটা দেখে কিন্তু আমি বুঝতে পারবো না বেসিক্যালি যে অ্যারেঞ্জমেন্টটা কিভাবে আছে। এই দুই ভাবেও থাকতে পারে, বা আরো অন্য কোনো ডিফারেন্ট ওয়েতেও থাকলেও থাকতে পারে, বা কয়টা বোল্ট থাকবে টোটাল বা হোল থাকবে টোটাল, সেটাও কিন্তু আমার পক্ষে বোঝাটা পসিবল না। সিমিলার ওয়েতে এই যে একটা বোল্ট, এই বরাবর দেখা যাবে যে কয়টা আছে, ঠিক আছে, সেটাও আমি বুঝতে পারবো না। তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, বা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টও থাকতে পারে। ওকে, তো এই জিনিসটা যখন আমরা এখানে দেখতে পাচ্ছি, এআইএসসি আমাদেরকে যেটা বলতেছে যে এই শর্টার লেগ বরাবর যেই একটা মাত্র বোল্ট থাকতে হোল থাকতে পারবে, এক লাইন বরাবর হোল থাকতে পারবে, আর লঙ্গার লেংথ বরাবর দুই লাইনে আমাদের হোল থাকতে পারবে, এর থেকে বেশি না, একটা অ্যাঙ্গেল সেকশনের জন্য। এবং এই যে হোলগুলো আমরা করব ফর আইদার বোল্ট অর রিভেট, সেই ক্ষেত্রে কতটুকু ডিস্টেন্স আমাদেরকে বজায় রাখতে হবে, সেটাও এআইএসসির গাইডলাইনে দেওয়া আছে। যদি শর্টার লেগ বরাবর একটা হোল আমরা করতে চাই, তাহলে সেই হোলের সেন্টার পয়েন্ট থেকে আমাদের দুইটা লেগের যে জাংশন পয়েন্ট, সেই জাংশন পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হবে G1। এখন এই G1 এর ভ্যালুটা কত হবে, সেটা এখানে আমাদেরকে বলা আছে যে লেগের ডাইমেনশনের উপর বেস করে G1 এর ভ্যালুটা ভ্যারি করবে। সো শর্টার লেগের ডাইমেনশন 1 ইঞ্চি থেকে শুরু করে ম্যাক্সিমাম 8 ইঞ্চি পর্যন্ত হতে পারে। তাহলে সেটার উপর বেস করে এই G1 যে ডাইমেনশনটা আইদার 5/8 ইঞ্চি থেকে শুরু করে 4.5 ইঞ্চ পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে। এটা হচ্ছে G1 এর ডাইমেনশন। সিমিলার ওয়েতে লঙ্গার যে লেংথ, ঠিক আছে, লঙ্গার লেংথে দুইটা ডাইমেনশন দেওয়া আছে। একটা হচ্ছে যে দুই লেগের জাংশন পয়েন্ট থেকে প্রথম যেই হোলটা থাকবে, সেই হোলটার সেন্টার পয়েন্ট পর্যন্ত যে ডাইমেনশন, সেটা হচ্ছে G2। আর প্রথম হোল এবং সেকেন্ড হোল, এই দুইটার মধ্যবর্তী সেন্টার পয়েন্টের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে G3। এখন এই G2 এবং G3 সেই ক্ষেত্রে যেটা বলা আছে যে এই দুইটা ডিপেন্ড করবে বেসিক্যালি আমাদের লেগের ডাইমেনশনের উপরে। যেই ক্ষেত্রে বলা আছে যে লঙ্গার লেগের ডাইমেনশন মিনিমাম 5 ইঞ্চি থেকে স্টার্ট হবে, এর নিচে গেলে আমার লঙ্গার লেগ হচ্ছে না। তাহলে লঙ্গার লেগের ডাইমেনশন যদি 5 ইঞ্চ থেকে শুরু করে 8 ইঞ্চ পর্যন্ত হয়, তাহলে G2 এর ভ্যালু 2 থেকে ম্যাক্সিমাম 3 পর্যন্ত হতে পারবে। আর G3 এর ভ্যালু ডিপেন্ড করবে 1 and 3/4 ইঞ্চ থেকে, দ্যাট মিনস 1.75 ইঞ্চ থেকে ম্যাক্সিমাম 3 ইঞ্চ পর্যন্ত। এগুলো হচ্ছে কি বেসিক্যালি গেজ ডিস্টেন্স বা ভার্টিক্যাল যে ডিস্টেন্সটুকু আমরা দেখেছিলাম। হরাইজন্টাল ডিস্টেন্স কিন্তু এখানে আমাদের এআইসি থেকে বলা না, আমাদের একটা বলা হচ্ছে গেজ ডিস্টেন্সটুকু। তাহলে কোনো একটা মেম্বারের ক্ষেত্রে আমাকে যদি বলা থাকে যে এই মেম্বারের সাইজটা কি, সে যদি এই মেম্বারটা আমাকে বলা থাকে যদি আমাকে বলা থাকে এটা L 6/4
বাই 0.5 এরকম একটা মেম্বার, ঠিক আছে? তাহলে আমাদের এই মেম্বারের ক্ষেত্রে কে বলতে পারবেন যে এতটুকু ডিসটেন্স কত হবে? এই ডিসটেন্সটুকু কত হবে? আর G1 এটা হচ্ছে আমাদের G1। তাহলে G1 এর ভ্যালুটা কত হবে? টেবিল দেখে কে বলতে পারবেন? স্যার ইয়া 3 বাই মানে 3.5 3/2 ইঞ্চ মানে 3/2 ইঞ্চি স্যার 3/2 না, 3/2 হয় না, এটাকে বলে 3.5। 3.5 সাড়ে তিন মানে 3.5, 3/2 মানে হয়ে গেল তাহলে 1.5, ঠিক আছে? না, হয় নাই। খেয়াল করতে হবে এই জিনিসটা। এটা হচ্ছে গিয়ে এই যে আমি বললাম যে L 6/4/0.5, ঠিক আছে? লেখাটাকে আমি নিচে দিয়ে একটু লিখি। আচ্ছা স্যার ইয়া শর্টার লেগের লেনটা স্যার কি 6 ইঞ্চ এক্স্যাক্টলি, এটা হবে শর্টার লেগ। L 6/4/0.5 যদি আমি বলি, তাহলে এই লেগটা হচ্ছে আমাদের শর্টার লেগ, which is 4 ইঞ্চ। তাহলে 4 ইঞ্চ যদি হয় তাহলে এতটুকু ডাইমেনশনটা হচ্ছে আমাদের সেই এই বরাবর, এটা কোনটা? G1। তাহলে G1 লেগের ডাইমেনশন হচ্ছে 4 ইঞ্চ, তাহলে G1 এর ভ্যালু হবে 2.5 ইঞ্চ, দ্যাট মিন্স 2.5 ইঞ্চ। তাহলে এই যে ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি সেটা হবে বেসিক্যালি 2.5 ইঞ্চ। সিমিলার ওয়েতে এই যে লেগের ডাইমেনশন, এখান থেকে যদি আমি এই ডাইমেনশন গুলো বের করতে চাই, সেটাও কি আমরা বের করতে পারবো না? জি স্যার। তাহলে আমাকে কে অমিত বলেন তো দেখি যে এই ডাইমেনশনটুকু কত হবে? এই যে এই ডাইমেনশনটুকু কত হবে এই টেবিলটা দেখে বলো। স্যার 3 হবে C2 এর মান। না, খেয়াল করেন এটা G2, এটা ঠিক আছে, এটা হচ্ছে G2, এটা ঠিক আছে, কিন্তু এই যে G2টা, এই লেগটার ডাইমেনশন কত? এই বড় লেগের ডাইমেনশন কত? 6 6 স্যার। তাহলে 6 ইঞ্চ আমার দরকার হচ্ছে G2। তাহলে G2 ফর 6 ইঞ্চ কত দেয়া আছে এখানে? 2 and 1/4 2 and 1/4 2 and 1/4। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 2 and 1/4, which is 2.25 ইঞ্চ। তাহলে আমাকে এবার কি বলবেন? আজিজুল হাকিম, আপনি বলেন এই ডাইমেনশনটুকু কত হবে? টেবিলটা দেখে বলেন। স্যার 2.5 2.5, ভেরি গুড। কারণ এই ডাইমেনশনটুকু হচ্ছে G3 এবং এটা হচ্ছে লঙ্গার লেগ মানে 6 ইঞ্চি। তাহলে G3 6 ইঞ্চির জন্য দেয়া আছে 2.5 ইঞ্চ। তাহলে আমরা এখানে বলতে পারি এই ডাইমেনশনটুকু হবে আমাদের 2.5, দ্যাট মিন্স 2.5 ইঞ্চ। তাহলে বাদ বাকি যে ডাইমেনশনটুকু সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করে বের করতে পারবো না? এই যে এখান থেকে শুরু করে এতটুকু ডাইমেনশন কত হবে, তারপর এখান থেকে এতটুকু ডাইমেনশন কত থাকবে, সেটা আমরা কি বের করতে পারবো? জি স্যার। ইজিলি বের করতে পারবো, কারণ আমরা জানি যে এই লঙ্গার লেগটা হচ্ছে 6 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চি থেকে 2.25 ইঞ্চি বাদ যাবে, 2.5 ইঞ্চি বাদ যাবে, বাদ বাকি যেটা থাকবে সেটা হবে এখানে। আবার সেম ভাবে এই শর্টার লেগটা হচ্ছে কি 4 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি বাদ যাবে, যেটা থাকবে সেটা হবে এখানে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম? জি স্যার। ভেরি গুড। তাহলে এবার নেক্সট প্রবলেমের দিকে আমরা আগাই, যেখানে আমরা বেসিক্যালি একটা অ্যাঙ্গেল সেকশনে
যদি এরকম বোল্ট করা থাকে তাহলে সেই বোল্টের ক্ষেত্রে আমরা নেট এরিয়া কিভাবে ক্যালকুলেট করতে পারি। এক্সাম্পল ফর 3.4.2 এটা এখন আমরা করব। এখানে কি বলা আছে, ডিটারমাইন দ্য নেট এরিয়া AN for the angle given in figure 3.4.4 if 15 by 16 inch diameter holes are used. ডায়ামিটার গুলো কি, এই যে হোল গুলো করা হবে এগুলো কি স্ট্যান্ডার্ড হোল নাকি নরমাল হোল? স্যার নরমাল। নরমাল। তাহলে আমরা যখন বোল্টের ডায়ামিটারের জন্য যখন ক্যালকুলেশন করব তখন কি 1/16 নিব নাকি 1/8 নিব? স্যার 16। 1/16। 1/16, ভেরি গুড। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে প্রথমত আমাদেরকে কি কাজ, আমাদের প্রথম কাজটা হচ্ছে গিয়ে ফেইলিউর পাথ খুঁজে বের করা, রাইট? জি স্যার। এখন Yes, sir. এই অ্যাঙ্গেল সেকশনের ক্ষেত্রে ফেইলিউর পাথ ডিটারমাইন করার আগে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এআইএসসি আমাদেরকে যেটা বলে যে যখন একটা অ্যাঙ্গেল সেকশনে দুইটা লেগের মধ্যেই আমার বোল্ট দেয়া থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই অ্যাঙ্গেল সেকশনটাকে একটা প্লেট সেকশন হিসেবে কল্পনা করতে হবে। তাহলে কিভাবে আমরা অ্যাঙ্গেল সেকশনটাকে প্লেট সেকশনে কল্পনা করতে পারি সেটা এবার একটু আমরা দেখি। স্যার শর্টের লেগে কোন সময় স্যার দুইটা ইয়া হইতে পারবে না? না, শর্টে দুইটা থাকতে পারবে না, শর্টে সবসময় একটা থাকবে। যে অ্যাঙ্গেল সেকশনটা আমাদেরকে দেয়া আছে কোশ্চেনের মধ্যে, এখানে এই অ্যাঙ্গেল সেকশনটার ফ্রন্ট ভিউ যদি দেখি আমরা তাহলে এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। এখানে তাহলে আরেকটা আসবে। তো আমাদেরকে যেটা দেখানো আছে যে এই যে হরাইজন্টাল ডাইমেনশনটুকু, দ্যাট মিন্স একটা বোল্ট লাইন থেকে আরেকটা বোল্ট লাইনের যে হরাইজন্টাল ডাইমেনশন এটা হচ্ছে 3 ইঞ্চ। এই 3 ইঞ্চটা কি এস এর ভ্যালু নাকি জি এর ভ্যালু? স্যার জি এর ভ্যালু না স্যার, এস এর ভ্যালু স্যার, এস এর ভ্যালু। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমাদেরকে যেটা বলা হয় যে আমরা এটাকে কি করব, একটা অ্যাঙ্গেলকে প্লেট সেকশন হিসেবে আমরা চিন্তা করব। প্লেট সেকশন হিসেবে চিন্তা করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে বেসিক্যালি এই যে অ্যাঙ্গেলের লেগটা আছে এইটাকে চিন্তা করতে হবে যে আমি এটাকে ফ্ল্যাট প্লেট বানাবো। তাহলে ফ্ল্যাট প্লেট বানাতে হলে কি করতে হবে, এটাকে টেনে ঘুরিয়ে 90 ডিগ্রি বরাবর এইভাবে নিয়ে আসতে হবে। দ্যাট মিন্স এটাকে আমি টেনে এই বরাবর এইভাবে সোজা বরাবর নিয়ে আসবো, যেটা দেখতে সামনে থেকে দেখতে গেলে এরকম হবে। বুঝতে পারলাম? এর আগে ইয়েস স্যার। আমরা যখন নরমাল যে প্লেট সেকশন গুলো অ্যানালাইসিস করছি, প্লেট সেকশনের মধ্যে সবগুলো যে বোল্ট থাকতো বা রিভেট থাকতো সেগুলো বেসিক্যালি একই ফ্রন্ট ভিউতে দেখা যেত। এখন আমরা কি করব, ঠিক সেম ভাবে এই যে অ্যাঙ্গেল সেকশন, এই অ্যাঙ্গেল সেকশনটাকে আমরা যদি দেখতাম সাইড ফ্রন্ট ভিউ থেকে দেখলে তো এরকমটা দেখতে পেতাম বা এরকমটা দেখতে পেতাম, যেটা এই যে আমাদের বইয়ের মধ্যে দেখানো আছে এরকম ভাবে।
তাহলে এই জিনিসটাকে এখন অ্যাঙ্গেলটাকে আমি একটা প্লেট সেকশনে যদি তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে মেম্বারটা আছে শর্টার লেগকে সবসময় আমরা টেনে নিচের দিকে নামিয়ে আমরা এটাকে একটা প্লেট সেকশন হিসেবে কল্পনা করব। তাহলে যদি এই সেকশনটা যেমন এখানে আমাকে বলা হচ্ছে 6/4/2, তার মানে আমাদের এই বড় লেগটা হচ্ছে 6 ইঞ্চ লেগ, এই ছোট লেগটা হচ্ছে 4 ইঞ্চ লেগ। তাহলে আমরা বলতে পারি সেটাকে আমরা যদি ফ্ল্যাট প্লেট আমরা তৈরি করি, তাহলে এই যে লেগটা সেটা হচ্ছে আমাদের 6 ইঞ্চ লেগ, আর এই লেগটা হচ্ছে আমাদের সেই 4 ইঞ্চ লেগ। এটা হবে আমাদের তাহলে সেই 6 ইঞ্চ লেগ, আর এটা হচ্ছে আমাদের সেই 4 ইঞ্চ লেগ। বুঝতে পারলাম? এতটুকু কি বুঝতে পারছি সবাই? জি স্যার। একটু হ্যাঁ না বললেন, ঠিক আছে? হ্যাঁ না কিছু না বললে তো আমি বুঝতে পারবো না যে আপনারা কি বুঝতে পারতেছেন নাকি পারতেছেন না। আচ্ছা, তাহলে এখন আমাদের যে ফেইলুর পাথ কি কি হইতে পারে? একটা ফেইলুর পাথ হতে পারে যে একদম স্ট্রেইট যাবে এরকম ভাবে, একটা ফেইলুর পাথ থাকতে পারে যে স্ট্রেইট না এসে স্ট্রেট যাবে একটা, আরেকটা হতে পারে এই যে এরকম ভাবে আসবে, এই 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 দুইটা ছাড়া কি আর কোনো ফেইলুর পাথ হওয়া সম্ভব? আমরা এই বোল্ট গুলোর একটা স্যার নাম দিলে তাহলে আমাদের জন্য ডিসকাস করতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 135 135 আর 132 দুইটা কি সেম না? জাস্ট 1 থেকে 3 বরাবর যেটা, সেটা তো দুটোতেই সেম। এরপর 3 থেকে 5 এ যেই স্ট্যাগারটা হবে সেটা, আর 3 থেকে 2 স্ট্যাগার, এই দুটো কি মিরর আইডেন্টিক্যাল না? ইয়েস স্যার। স্যার 1-3 হবে স্যার একটা। 1-3 একটা হইতে পারে, ওকে ফাইন। 1-3 যদি হয় তাহলে চিন্তা করেন 1-3 তে গেলে দুইটা বোল্ট, 1-2 তে আসলেও দুইটা বোল্ট, কিন্তু 1-2 তে কোনো স্ট্যাগার লেংথ নাই যেটা যোগ হচ্ছে, 1-3 তে গেলে একটা স্ট্যাগার লেংথ যোগ হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই 1-3 আর 1-2 এই দুইটার মধ্যে তো আমরা বুঝতেই পারতেছি যে 1-2 তে গেলে কম হবে। তাহলে আমার কি শুধু 1-3 করার কোন দরকার আছে? না স্যার। এই কারণে আমরা 1-3 টা তাহলে নিব না। আর কোন ফেলিউর পাথ হওয়া সম্ভব? স্যার অনলি 3। অনলি 3 নিলে একটা মাত্র বোল্ট, একটা মাত্র হোলের এরিয়া বাদ যাবে, আর 1-2 তে গেলে দুইটা হোলের এরিয়া বাদ যাচ্ছে। তাহলে কোনটাতে আমার নেট এরিয়া কম হবে? 1-2। 1-2। তাহলে শুধু শুধু আমি 3 করতে গিয়ে আমি অ্যানালাইসিস বাড়ায় লাভ কি আমার? বুঝতে পারছেন? আমি যত কম ক্যালকুলেশন করে আমি অ্যানসার দ্রুত বের করতে পারি সেটা হচ্ছে আমাদের গোল। তাহলে এই দুইটা ফেইলুর পাথ ছাড়া আর কোনো ফেইলুর পাথ নাই, সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন এই ফেইলুর পাথগুলোর মধ্যে আমাদেরকে যদি ডাইমেনশনের কথা যদি আমরা বলি, তাহলে আমাদেরকে এই ডাইমেনশনটুকু দেয়া আছে বই থেকে। আমরা দেখতে পেয়েছি যে কোশ্চেনের মধ্যে আমাদেরকে যেটা বলা আছে, এই যে ডাইমেনশন গুলো, ঠিক আছে, হরাইজন্টাল ডাইমেনশন গুলো আমাদের দেয়া আছে 3 ইঞ্চ। থেকে আরেকটা হরাইজন্টাল ডাইমেনশন 3 ইঞ্চ দেয়া আছে। আচ্ছা, এরপর আমাদেরকে আরেকটা ডাইমেনশন বলা আছে, সেটা হচ্ছে
এইটা পাশাপাশি সো আমরা একটু দেখি কোশ্চেনে কি বলা আছে। নিচের এতটুকু হচ্ছে 2.5 ইঞ্চ, ওখানে 2/4 2.5, এটা হচ্ছে 2.5 ইঞ্চ, বলা হচ্ছে 2.25 ইঞ্চ, আর এই ডাইমেনশনটা দেওয়া আছে 2.5 ইঞ্চ। এখন আমার এই স্ট্যাগার যখন নিব, আমি যখন এই ফেইলিউর পাথের নেট এরিয়া ক্যালকুলেশন করতে যাব, তখন তো আমার এস এর ভ্যালুও লাগবে, জি এর ভ্যালুও লাগবে, তাই না? তাহলে এখন আমার এস এর ভ্যালু দেয়া আছে, ঠিক আছে, 3 ইঞ্চ 3 ইঞ্চ 3 ইঞ্চ করে আমার দেয়া আছে। শুধু আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে জি এর ভ্যালুটুকু লাগবে আমাদের। এখন এই জি এর ভ্যালু যদি আমরা হিসাব করতে চাই, ঠিক আছে, তাহলে এখন দেখেন এই যে দুইটা হোল বরাবর যে লাইন আছে সেইটার ভার্টিক্যাল লেন্থটুকু আমার দেয়া আছে। দ্যাট মিন্স আমি বলতে পারি এখান থেকে এতটুকু যে ভার্টিক্যাল লেন্থ, সেটা আমাদেরকে এটা আমরা ডাইরেক্টলি এখান থেকে পাচ্ছি 2.5 ইঞ্চ। এই ডাইমেনশনটা কিভাবে পাবো, যে এই হোল থেকে এই হোল পর্যন্ত ভার্টিক্যাল লেন্থটুকু, এটা কিভাবে বের করব? সাকিব বলেন দেখি, এই জিনিসটা কিভাবে আমরা বের করব? সাকিব কি আছেন? জি স্যার, কোনটা স্যার? এই যে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত ভার্টিক্যাল যে ডিসটেন্স, বেসিক্যালি এই যে এই ডিসটেন্সটুকু আমাদেরকে তো ডাইরেক্টলি দেয়া নাই, তাহলে এটাকে আমরা কিভাবে বের করব? সমকোণী ত্রিভুজ করে স্যার। সমকোণী ত্রিভুজ? কিসের সমকোণী ত্রিভুজ করব ভাই? এই প্লেটটাকে আমরা কি করছি, এই যে মেম্বারটুকু ছিল শর্ট লেগ, যেটা কিনা 4 ইঞ্চ, এই শর্ট লেগটাকে আমরা নিচের দিকে টেনে নামিয়ে এরকম প্লেট বানাইছি। তাহলে এখন এই লাইনের যে বোল্ট আছে সেটার থেকে এই বোল্ট লাইনের মধ্যবর্তী যে ডিসটেন্স, এই ভার্টিক্যাল ডিসটেন্সটুকু আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা চাচ্ছি। দিগন্ত বলেন দেখি, দিগন্ত পারেন কিনা? স্যার 2.25 আর স্যার 2.5 স্যার যোগ করব তাহলে হবে। 2.25 এবং 2.5 বেসিক্যালি এই যে এই ডাইমেনশন আর এই ডাইমেনশন, এই দুইটা যোগ করব, ঠিক আছে? কাছাকাছি হইছে, পুরোটা এখনো পর্যন্ত হয় নাই, একটু বাকি আছে। সেটা হচ্ছে, খেয়াল করেন তো, এই যে মেম্বারটা, এই মেম্বারটা দুইটার, ঠিক আছে, দুইটার যে লেগের থিকনেস কত? 1/2 ইঞ্চি না? এটা একটা 6/4/2 ইঞ্চ সেকশন, তার মানে এই দুইটা লেগেরই থিকনেস হচ্ছে 1/2 ইঞ্চি। এখন আমরা যখন সেন্টার টু সেন্টার ডিসটেন্স নিচ্ছি, তাহলে এই যে এতটুকু জায়গা আমাদের রয়ে যাচ্ছে, বেসিক্যালি এই যে মাঝখানের অংশটুকু, ঠিক আছে, এই 2.25 ইঞ্চি, এটা তো হচ্ছে একদমই কর্নার পর্যন্ত, এটা তো মাঝ বরাবর পর্যন্ত না। আবার এই 2.5টাও কিন্তু হচ্ছে একদম মাঝ বরাবর পর্যন্ত, কর্নার পর্যন্ত, মাঝ বরাবর না। তাহলে বেসিক্যালি আমরা যদি এটাকে যদি 2.25 বা 2.5 এই দুইটাকে যদি যোগ করি, তাহলে প্লেটের থিকনেসটা দুইটাতেই আমার যোগ হচ্ছে না? জি স্যার। তাহলে সেটা কি ওভার কাউন্টিং হইল না? জি স্যার। তাহলে আমাকে কি করতে হবে, আমি যখন সেন্টার টু সেন্টার ডিসটেন্স নিতে চাচ্ছি, এই যে এই বরাবর যে লাইনটা আমাদের আছে,
এই যে এই বরাবর যেই বোল্টের লাইন, সেটা থেকে এই বরাবর বোল্টের লাইন পর্যন্ত সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স আমি যদি নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই 2.25 আর এই 2.5 এই দুইটা ডাইমেনশন যোগ করে সেখান থেকে প্লেটের থিকনেস যে ডাইমেনশনটুকু আছে সেটাকে বিয়োগ করতে হবে। জি স্যার। সবাই কি বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। তাহলে 2.25 plus 2.5 is equals to 4.75 minus 0.5 is equals to 4.25 ইঞ্চ। এটা হচ্ছে গিয়ে এই দুইটার মধ্যবর্তী ভার্টিক্যাল ডাইমেনশন। ওকে, জি স্যার। এই জিনিসটাই আমাদের বইয়ে এই যে এখানে দেখানো আছে, যে যখন এটাকে আমরা ফ্ল্যাট প্লেট বানালাম, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে 6 ইঞ্চ লেগ, নিচেরটা হচ্ছে 4 ইঞ্চ লেগ। তাহলে 6 ইঞ্চ লেগে যে দুইটা লাইন বোল্ট আছে, সেই বোল্ট গুলোর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 2.25 ইঞ্চ, আর 6 ইঞ্চ লেগের নিচের যে বোল্টের লাইনটা, সেটা থেকে 4 ইঞ্চ লেগের বোল্টের লাইন পর্যন্ত ভার্টিক্যাল ডিস্টেন্স সেটা হচ্ছে 4 1/4 ইঞ্চ, দ্যাট মিনস 4.25 ইঞ্চ। এখন এই যে পাথ এসি আর পাথ এবিসি, বইয়ে এটাকে এবিসি নামকরণ করেছে। তাহলে পাথ এসি হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা যেটা আমরা বলেছিলাম 1 2, আর বইয়ের পাথ এবিসি যে লাইনটা সেটা হচ্ছে যেটাকে আমরা বলেছি 1 3 2। ঠিক আছে, তাহলে এই দুইটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, নেট এরিয়া ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি যে পাথ এসির নেট এরিয়া আসতেছে 3.75 স্কয়ার ইঞ্চ, আর পাথ এবিসি তে আমাদের নেট এরিয়া আসতেছে 3.96 স্কয়ার ইঞ্চ। তাহলে যেটা সবচেয়ে মিনিমাম সেটা হচ্ছে 3.75 স্কয়ার ইঞ্চ। তাহলে আমরা বলতে পারি যে পাথ এসি তে ফেল করবে এবং সেই ক্ষেত্রে নেট এরিয়া হবে 3.75 স্কয়ার ইঞ্চ। বুঝতে পারলাম? জি স্যার। যদি বুঝতে পারি তাহলে পরীক্ষার সময় যদি আমি আপনাদেরকে যদি এইরকম একটা প্রবলেম দিই, তাহলে আপনারা করতে পারবেন না? দেখেন তো। যদি এরকম একটা সেকশন দেই, এটা একটা চ্যানেল সেকশন, চ্যানেল সেকশনের উপরের লেগে এক লাইনে বোল্ট থাকবে, মাঝখানের যে ওয়েবের 2 লাইনে বোল্ট থাকবে, আর নিচের যে ফ্লেঞ্জ, নিচের ফ্লেঞ্জে এক লাইনে বোল্ট থাকবে। এটা কেসে আমি এটা যদি ফ্রন্ট ভিউ যদি ড্র করতে চাই, তাহলে ফ্রন্ট ভিউটা এরকম হবে। সো ফ্রন্ট ভিউতে ধরেন এইভাবে আপনাকে ফ্রন্ট ভিউ দেওয়া আছে, দিয়ে আমি আপনাকে বলে দিলাম যে এস এর যে ভ্যালুগুলো, হরাইজন্টাল যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা আমি আপনাকে দিয়ে দিলাম।
এইভাবে হরাইজন্টাল ডিসটেন্স গুলো দিয়ে দিলাম, আর আমি হচ্ছে কি আপনাকে জাস্ট ভার্টিক্যাল ডিসটেন্স গুলো এখান থেকে এই মেম্বারের মধ্যে আপনাকে এই ডিসটেন্স গুলো আমি বলে দিলাম। তাহলে এই ক্ষেত্রে এরকম যদি একটা প্রবলেম দিয়ে দেই, সেই ক্ষেত্রে নেট এরিয়া ক্যালকুলেশন করতে পারবেন না? স্যার থিকনেস দিবেন না? হ্যাঁ, থিকনেস দিয়ে দিব, সবকিছু দিয়ে দিব, থিকনেস কত সব ইনফরমেশনে দেওয়া থাকবে। মেম্বারের থিকনেস, ঠিক আছে, তারপরে এই যে এই মেম্বারের থিকনেস, এগুলো সবই দেওয়া থাকবে, যা যা দরকার আপনাদের সবই দেওয়া থাকবে, ঠিক আছে, এগুলো সবই দেওয়া থাকবে। ঠিক স্যার আছে, G4 এখানে কই থেকে আসবে স্যার? হ্যাঁ, জি এর যে স্যার মানটা স্যার G1 G2 G3 এখানে তো স্যার আরেকটা বেড়ে গেল না স্যার? এখানে তো আমি দিয়ে দিচ্ছি, এখানে আপনাকে এই ভ্যালুগুলো তো আমি আপনাকে দিয়ে দিব, এই ভ্যালুগুলো Okay, কত হবে সেটা আমি আপনাকে বলে দেব, ঠিক আছে, আমি আপনাকে বলে দেব, আপনি ক্যালকুলেশন করবেন। বলেন তো এখানে কি হবে? জি স্যার, এটাকে যখন আমরা যখন ফ্ল্যাট প্লেট বানাবো, এটাকে যদি ফ্ল্যাট প্লেট বানাই, তাহলে এখানে কি করতে হবে, চেঞ্জটা কি হবে আগের প্রবলেম থেকে এই প্রবলেমের চেঞ্জটা কি হবে? স্যার উপরে থিকনেস একজন একজন করে হাত তুলেন, তারপর আমি ডাকছি। আচ্ছা, দিগন্ত বলেন দেখি। স্যার থিকনেস স্যার দুইবার বিয়োগ করতে হবে। এক্স্যাক্টলি, এই নিচেরটাকে যখন ফ্ল্যাট বানাবো তখন নিচের এখান থেকে এই ভার্টিক্যাল ডিসটেন্স যখন নিব, এটা থেকে এইটার ভার্টিক্যাল ডিসটেন্স যখন নিব তখন এইটার থিকনেস বাদ দিব, আবার এখান থেকে এইটাকে যখন আমি হচ্ছে কি ভার্টিক্যাল ডিসটেন্সটুকু মেজার করব, সেই ক্ষেত্রে এইটার থিকনেস বাদ দিতে হবে। এইটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছুই না। আর প্রবাবল যেই কি বলে আপনার যে ফেইলিউর পাথ কি কি হইতে পারে, আমি এখানে একটু আগে নাম দিয়ে নেই। এটা হচ্ছে 1, এই বোল্টের নাম দিলাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একটু হয়ে গেছে, সাইজ আবার ছোট হয়ে গেল কেন? এখন বলেন ফেইলিউর পাথ গুলো আমার কি কি হইতে পারে? হাত তুলছেন দিগন্ত, হ্যাঁ বলেন দিগন্ত। স্যার 1 2 আর না হয় স্যার 1 3 4 2। 1 2 একটা, এরপর 1 3 4 2 একটা। এই দুইটার মধ্যে করলে হওয়ার কথা, কারণ স্যার 1 2 তে স্যার দুইটা বিয়োগ হচ্ছে, আর 1 3 4 2 তে স্যার হলো দুইটা যোগ হচ্ছে, আবার স্যার চারটা বিয়োগ হচ্ছে। আচ্ছা গুড, আরেকটা হইতে পারে না শুধু 1 3 4, এখানে তিনটা বিয়োগ হচ্ছে একটা যোগ হচ্ছে? ইয়েস স্যার। ঠিক আছে, তো এই তিনটা হচ্ছে আমাদের প্রবাবল ফেইলিউর পাথ হবে। এই তিনটা ফেইলিউর পাথের মধ্যে থেকে আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোনটাতে আমাদের নেট এরিয়া সবচেয়ে কম হয়। ওকে, বুঝতে পারলাম? জি স্যার। অলরাইট, এখন আমরা আসবো এফেক্টিভ নেট এরিয়ার ক্যালকুলেশনে। এফেক্টিভ নেট এরিয়াটা কি আমরা খেয়াল করে দেখেন, টেনসাইল মেম্বারের ডিজাইন যখন আমরা পড়েছি তখন আমরা কি বলেছিলাম? ফার্স্ট ছিল ইল্ডিং অফ দ্য গ্রস ক্রস সেকশন,
সো গ্রস ক্রস সেকশনের ইল্ডিং আমরা ডাইরেক্টলি ফর্মুলা পেয়ে গিয়েছি। সেকেন্ড ছিল ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়া। এই ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল কি শিখলাম, এতক্ষণ ধরে শিখছি নেট এরিয়ার ক্যালকুলেশন। এখন আসতেছে এফেক্টিভ নেট এরিয়া দিয়ে কি বোঝাচ্ছে সেটা। ওয়ান্স আমরা এফেক্টিভ নেট এরিয়ার ক্যালকুলেশন করতে পারবো, তখন আমরা কি করব, এফেক্টিভ নেট এরিয়া যেটা পাবো, এই যে EAE, আমরা ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়া যখন পড়েছিলাম তখন আমরা বলছিলাম যে ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে TN = FU × AE, যেখানে FU টা ছিল আমাদের মিনিমাম টেনসাইল স্ট্রেংথ, যেটা আমি স্টিলের প্রপার্টি থেকে পাবো। AE হচ্ছে এফেক্টিভ নেট এরিয়া, যেটা একটা ফর্মুলা আছে U × AN। এই ক্ষেত্রে AN টা ছিল আমাদের নেট এরিয়া। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত নেট এরিয়ার ক্যালকুলেশন শিখছি। এখন আসতেছে আমাদের এফেক্টিভ নেট এরিয়ার ক্যালকুলেশন, যে ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে ইউ একটা রিডাকশন কোএফিসিয়েন্ট ইউজ করতে হবে, তার সাথে আমরা মাল্টিপ্লাই করব নেট এরিয়াকে। এখন এখানে কি বলা হচ্ছে যে যখন একটা মেম্বারে আমার দেখা যায় যে সবগুলো কম্পোনেন্ট পার্ট আমার বোল্ট করা থাকে না, বা বোল্ট হইলেও সেটা সিমেট্রিক থাকতেছে না। যেমন আমরা অ্যাঙ্গেল সেকশনের ক্ষেত্রে দেখতে পেলাম যে অ্যাঙ্গেল সেকশনে আমার লঙ্গার যে লেগ, সেই লঙ্গার লেগে আমার 2 লাইন বরাবর হচ্ছে গিয়ে বোল্ট থাকতে পারবে, কিন্তু শর্টার লেগে 1 লাইন বরাবর আমার বোল্ট থাকতে পারবে। তাহলে এটা তো সিমেট্রিক হইল না, তাই না? এখানে কম বেশি আছে। আবার চ্যানেল সেকশনের ক্ষেত্রে অনেকভাবেই সম্ভব যে দুইটা যেই ফ্লেঞ্জ, সেই ফ্লেঞ্জেও বোল্ট থাকতে পারবে, একটা ওয়েব যেটা থাকবে সেটা তো বোল্ট থাকতে পারবে। আবার শুধুমাত্র ওয়েবও বোল্ট থাকতে পারে, ফ্লেঞ্জে বোল্ট নাও থাকতে পারে। সেম ভাবে অ্যাঙ্গেল সেকশনের ক্ষেত্রেও শুধুমাত্র শর্টার লঙ্গার লেগেই আমাদের বোল্ট কানেকশন থাকবে, শর্টার লেগে বোল্ট কানেকশন নাও থাকতে পারে। তাহলে এই যে ডিসিমিলারিটিস গুলো, এই ডিসিমিলারিটিস এর কারণে দেখা যায় যে টেনসাইল স্ট্রেংথ আমরা যেটা ক্যালকুলেট করব, যদি নেট এরিয়া হিসাব করে আমরা টেনসাইল স্ট্রেংথ ক্যালকুলেট করি, তাহলে সেই জিনিসটা বেসিক্যালি অ্যাকচুয়াল যে মেম্বারের স্ট্রেংথ সেটাকে রিজেম্বলেন্স করে না। তার মানে অ্যাকচুয়াল স্ট্রেংথ তার থেকে আরো কম থাকে। কেন? কারণ ওই যে একটা মেম্বারের দেখা যাচ্ছে যে একটা লেগ কে আমি বোল্ট করলাম বা হোল্ড করলাম, আর একটা লেগে করলাম না, তাহলে এই ডিসপ্রপোর্শনেটের কারণে মেম্বারটা ঠিক মতো দিতে পারে না, স্ট্রেংথটা দিতে পারতেছে না। তার মানে কি, অ্যানালাইসিস করে তখন দেখা গেল যে বেসিক্যালি মেম্বারটা যেই পরিমাণ নেট এরিয়া থেকে যেই পরিমাণ স্ট্রেংথ আসার কথা, সে তার থেকেও কম স্ট্রেংথ দিচ্ছে। তাহলে কি করতে হবে, এটাকে একটা রিডাকশন ফ্যাক্টর ইউজ করে আমাদের কমিয়ে নিতে হবে। এই রিডাকশন ফ্যাক্টরটাই হচ্ছে ইউ। আর এই রিডাকশন ফ্যাক্টর দিয়ে যখন আমরা এই নেট এরিয়াকে মাল্টিপ্লাই করতেছি, তখন যেটা আমরা পাচ্ছি সেটাকে বলতেছি এফেক্টিভ নেট এরিয়া, which is AE। এখন এই বোল্টেড কানেকশন যদি থাকে, বোল্টেড কানেকশনের ক্ষেত্রে ইউ এর ভ্যালুটা বের করার একটা ফর্মুলা আছে, সেটা কি 1 - x bar divided by L, which will be less equal than 0.9। মানে বোল্ট কানেকশন যদি দেয়া হয় আমাদের কোনো ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা দিয়ে ইউ এর ভ্যালুটা বের করতে পারবো, যেখানে x বারটা কি, x বারটা বলা হচ্ছে ডিসটেন্স ফ্রম সেন্ট্রয়েড অফ এলিমেন্ট বিং কানেক্টেড ইসেন্ট্রিক্যালি টু দ্য প্লেন অফ লোড ট্রান্সফার। এই জিনিসটা আমরা একটু খেয়াল করি, এটা কি, x বারটা হচ্ছে যে যখন আমি বোল্ট কানেকশন দিচ্ছি, যেই মেম্বারটার আমি বোল্ট কানেকশন দিব, সেই মেম্বারের যে সিজিটা থাকবে, সিজি থেকে যেই মেম্বারের সাথে আমি দিব, যেমন সে গাসেট প্লেটের সাথে আমি কানেকশন করতেছি, তাহলে গাসেট প্লেট থেকে ওই যে অ্যাঙ্গেল সেকশনটার যে সিজি, সেই সিজি পর্যন্ত ডিসটেন্সটুকু হচ্ছে গিয়ে এক্স বার, যদি সেটা ইসেন্ট্রিক্যালি লোডেড হয়। সেম ভাবে এখানে দেখানো আছে যে যদি দুই সাইডে দুইটা অ্যাঙ্গেল সেকশন থাকে, এখানে একটা গাসেট প্লেট, আবার এখানে আরেকটা গাসেট প্লেট, তাহলে সেই ক্ষেত্রে এই যে দুইটা অ্যাঙ্গেল সেকশনের যেই সিজি, সেই সিজি থেকে আমার এই সাইডের যে গাসেট প্লেট, সেইটার যে ডিসটেন্স সেটা হচ্ছে গিয়ে এক্স বার, প্রোভাইডেড দ্যাট যে মেম্বারটা লোডিংটা হবে ইসেন্ট্রিক্যালি লোডেড। ঠিক আছে? আর এল এর ভ্যালুটা কি, এল হচ্ছে কি লেংথ অফ কানেকশন ইন দ্য ডাইরেকশন অফ লোডিং।
সো লোডিং যেই ডাইরেকশনে থাকবে সেই ডাইরেকশনে আমার কানেকশন লেংথ কতটুকু সেটাই হচ্ছে এল এর ভ্যালু। এই জেনারেলাইজড ইকুয়েশন দিয়ে আমরা চাইলেই ইউ এর ভ্যালুটা বের করতে পারি। এছাড়াও কনভেনশনাল যেই মেথড গুলো আছে, কনভেনশনাল মেথড বলতে যে কনভেনশনাল যে কানেকশন দেওয়া হয়, যেমন এই যে আমরা বিভিন্ন কানেকশন গুলো দেখলাম, এগুলো হচ্ছে কনভেনশনাল বিভিন্ন কানেকশন। ঠিক আছে, যে আইদার এভাবে থাকবে অথবা এইভাবে থাকবে অথবা এইভাবে থাকবে, এগুলো হচ্ছে কনভেনশনাল কানেকশন। এই কনভেনশনাল কানেকশন বাদে আপনি যদি নন কনভেনশনাল কোনো কানেকশন ডিজাইন করতে হয় আপনাকে আপনার প্রজেক্টের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউ এর ভ্যালুটা ওখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবেন। বাট যদি কনভেনশনাল কানেকশন হয় তাহলে এআইএসসি একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী ইউ এর ভ্যালুটা আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারি। সেটা কি, সেটা আমি একটু আপনাদেরকে বলতেছি, আপনারা একটু লিখে নেন খাতার মধ্যে। আচ্ছা, আমি আপনাদেরকে আপনাদের যেই বলেছিলাম যে আমি আপনাদেরকে লেখাবো, তাহলে আমিও একটু লিখে দিই। তো আমার কাছে ডকুমেন্টটা থাকবে, অ্যাটলিস্ট আমি ভুলে যাব না যে আমি কি লিখে দিয়েছি, আর আপনাদের কাছেও থাকলো। এই ইউ যেটা, ইউটাকে বলা হয় শিয়ার ল্যাগ ফ্যাক্টর। ঠিক আছে, LAG ল্যাগ, নট LEG লেগ, এটা মনে রাখবেন। আচ্ছা, এখানে আমি একটা টেবিলের মতো করে নেই, আই থিংক দ্যাট কেস ইট উইল বি বেটার। আচ্ছা, মেম্বার, দেন এবং আচ্ছা, মেম্বার যদি হয় আমাদের প্লেট সেকশন, প্লেট সেকশনে যদি প্লেট বোল্টেড হয় অর ওয়েল্ডেড হয়, ঠিক আছে, অর ট্রান্সভার্স ওয়েল্ড হয়। ওয়েল্ড বলতে ওয়েল্ডেড বলতে হচ্ছে গিয়ে welded in all side, তারপর ট্রান্সভার্স ওয়েল্ডেড যদি হয়, অথবা লঙ্গিটিউডনাল ওয়েল্ডের ক্ষেত্রে আবার ডিফারেন্স আছে। ট্রান্সভার্স ওয়েল্ড যদি হয় তাহলে ভ্যালু অফ ইউ যেটা সেটা হবে 1। এগেইন প্লেট সেকশনের মধ্যেই যদি লঙ্গিটিউডিনাল ওয়েল্ডেড হয়, সেই ক্ষেত্রে আবার কিছু কন্ডিশন আছে। কন্ডিশন কি, যদি এল, এখানে ইকুয়েশন লিখতে হবে আমাকে, কিছু ইকুয়েশন লিখে দেই। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে যে L should be greater equal than twice W. নেক্সট হচ্ছে (1.5W) should be less equal than L should be less than 2W. এবং থার্ড ইকুয়েশনটা হবে
W less than L, W less equal than L, then less than 1.5 W. এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ইউ এর ভ্যালু হবে 1.0, সেকেন্ড ক্ষেত্রে হবে 0.87, থার্ড ক্ষেত্রে 0.75। এটাকে মার্জ করে দেই। ওকে, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করে দেই, পিকচার, তাহলে মনে হয় আপনাদের ওকে পিকচার গুলো আমি এখানে অ্যাড করতে, আপনারা একটু অ্যাড করে নেন তাহলে মনে হয় বেটার হবে, বিকজ আমি এখানে অ্যাড করতে গেলে আসলে জিনিসটা অনেক বড় হয়ে যাবে কি। আচ্ছা, করেই দিই আমি আপনাদের, আদারওয়াইজ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক হচ্ছে বোল্টেড, দেন অল ওয়েল্ডেড, একটা হচ্ছে কি ট্রান্সভার্স ওয়েল্ড। সব ক্ষেত্রেই আর আমরা এভাবে লিখে ফেলছি স্যার। ওকে, সমস্যা নাই, আপনারা জাস্ট পাশে দিয়ে ছবিটা লিখে নিয়েন, আমি আপনাদের এখানে ছবিটা দিয়ে দিই। বোল্টেড বলতে তো আপনারা বুঝতেই পারতেছেন যে বোল্টেড মিন্স আমার এখানে বোল্ট করা থাকবে প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে যদি এটা বোল্ট থাকে তাহলে সেটা হচ্ছে বোল্টেড। অল ওয়েল্ডেড দিয়ে যে জিনিসটা বোঝানো হচ্ছে, এখানে কয়েকটা ইয়ে করে নেই। অল সাইড ওয়েল্ডেড দিয়ে বোঝানো হয় যে এই যে একটা প্লেট সেকশন, সেই প্লেট সেকশনের সে আমি এই জায়গাটাতেও ওয়েল্ডিং করতেছি, তারপর এই জায়গাটাতেও আমি ওয়েল্ডিং করব, আবার এই সারফেসটাকেও আমি ওয়েল্ডিং যদি করি, সেভাবে তিনো সাইড যদি আমি ওয়েল্ডিং করি তাহলে সেটাকে বলা হয় অল ওয়েল্ডেড। ট্রান্সভার্স ওয়েল্ডেড বোঝানো হয় যখন যদি শুধুমাত্র আমি এই যে পারপেন্ডিকুলার যে ডাইরেকশনটুকু থাকবে সেইখানে যদি ট্রান্সভার্স ওয়েল্ড করা হয়। আর লঙ্গিটিউডনাল ওয়েল্ডটা বোঝানো হয় যদি শুধুমাত্র এই ডাইরেকশন আর এই ডাইরেকশন, এই দুইটা ডাইরেকশনে আমার বোল্ট করা হয়, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে এই ট্রান্সভার্স ওয়েল্ডের ক্ষেত্রে এই যে এল আর ডব্লিউটা কি ইন্ডিকেট করে সেটা আমি দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ডব্লিউ, আর এই ভ্যালুটা হবে আমাদের এল, ঠিক আছে। এই জিনিসগুলো আমি জাস্ট একটু ছবি তুলে দিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। All welded,
ট্রান্সভার্স ওয়েল্ডেড হচ্ছে এটা। আর লঙ্গিটিউডনাল ওয়েল্ডেড যেটা সেটা হচ্ছে এটা। এই চারটাই হচ্ছে যখন আমাদের প্লেট সেকশন থাকবে সেই ক্ষেত্রে শিয়ার লেগ ফ্যাক্টর আপনারা ডাইরেক্টলি এই ভ্যালুগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা আসতেছি যদি অ্যাঙ্গেল সেকশন থাকে। অ্যাঙ্গেল সেকশনের ক্ষেত্রে দুই রকমের কন্ডিশন আছে। একটা হচ্ছে গিয়ে 4 or more fasteners connected in one line in the direction of the load. Two or three fasteners. Okay. So আরেকটা কন্ডিশন আছে, all legs are প্রথম ক্ষেত্রে ইউ এর ভ্যালু হবে 0.80, সেকেন্ড ক্ষেত্রে হবে 2 or 3 0.60, থার্ড ক্ষেত্রে হচ্ছে 1.00। এটা লেখা হয়েছে, তাহলে আমি ছবি এঁকে দেখাবো। না স্যার একটু পরেরটা দেখি।
সেকশন হবে দুইটা। দেখা হয়েছে আপনাদের? ওকে, সো আমি ছবিগুলো এঁকে আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। অ্যাঙ্গেল সেকশনের ক্ষেত্রে যে বিষয়টা দেখি, আমি অলরেডি ছবিকে আঁকা আছে কিনা অ্যাঙ্গেল সেকশনের। তাহলে না, ছবি দেখে বোঝাতে হবে আপনাদেরকে। So, অ্যাঙ্গেল সেকশনের প্রথম যেটা সেটা হচ্ছে এটা, যে 4 or more fasteners are connected in one line in the direction of the load। যদি 4টা করে ফাস্টনার থাকে তাহলে সেটা হচ্ছে 0.80। ঠিক আছে, যদি 4টার পরিবর্তে যদি 2টা বা 3টা যদি হয়, দ্যাট মিন্স এই যে একটা বোল্ট আমার যদি কমে যায়, ঠিক আছে, 3টা থাকলো, এখানে যদি 3টা বোল্ট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে 0.60। সেটা হচ্ছে এই যে এটা।
আর যদি অল লেগস আর কানেক্টেড যদি হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি এই যে এই ক্ষেত্রে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি একটু মুছে এখান থেকে ক্লিয়ার করে ছবিটাকে কাট করে দেই। যখন all legs will be connected, in that case u এর ভ্যালু হবে 1। এটা হচ্ছে অ্যাঙ্গেল সেকশন। এবার আসি আমরা ওয়াইড ফ্লেঞ্জ সেকশন আর স্ট্রাকচারাল টি সেকশন। টি সেটা হইতে পারে এম সেকশন থেকে বা এস সেকশন থেকে বা অন্য যে কোনো সেকশন থেকে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হবে, বলা হচ্ছে যে যদি ফ্লেঞ্জের ক্ষেত্রে কানেকশন থাকে 3 or more fasteners per line, সেটা কি রকম? সো এই হরাইজন্টাল লাইনগুলোকে বলা হয় ফ্লেঞ্জ আর এই ভার্টিক্যালটাকে বলা হয় ওয়েব। এখন আমাকে বলা হচ্ছে যে যদি এখানে পার লাইনে যদি 3টা or 3-এর অধিক যদি ফাস্টেনার কানেক্টেড থাকে ফ্লেঞ্জ সেকশনে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেম্বারের যে ডাইমেনশন এটা হচ্ছে ডি, এটা হচ্ছে গিয়ে ফ্লেঞ্জ উইডথ which is b। সেটা হচ্ছে bf আর এটা হচ্ছে b। সো এই কন্ডিশনটা হচ্ছে এই ক্ষেত্রে এখানে bf এর ভ্যালু যদি b এর 2/3 এর থেকে ইকুয়াল বা বেশি হয় তাহলে u এর ভ্যালু হবে 0.90, যদি ছোট হয় তাহলে সেটা হবে 0.85। যদি আমাদের এই কানেকশনটা বোল ওয়েব এবং ফ্লেঞ্জ সব ক্ষেত্রেই যদি থাকে, যদি এরকম ভাবে বোথ ওয়েব এবং ফ্লেঞ্জ সব ক্ষেত্রেই থাকে তাহলে সেটা হচ্ছে এই কন্ডিশন, এখানে 1। আর যদি এটা শুধুমাত্র ওয়েবে থাকে তাহলে হবে 0.70। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। বুঝতে পারলাম? এইভাবে আমরা যেই কন্ডিশন দেয়া থাকবে সেই কন্ডিশনের উপর বেস করে আমরা শিয়ার ল্যাগ ফ্যাক্টর যেটা সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ওকে, এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। তাহলে এখন আমরা কি করলাম, আমরা বেসিক্যালি এই যে আমাদের
ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়া যেটা সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে আমরা এই ক্যালকুলেট করতে পারবো। এই ক্যালকুলেট করতে পারলে আমরা এফইউ ক্যালকুলেট করে আমরা ফ্র্যাকচারের ক্ষেত্রে আমাদের টেনসাইল নমিনাল স্ট্রেংথ কত সেটা আমরা ক্যালকুলেট করা শিখে গেছি। আমরা ইল্ডিং গ্রস সেকশন যদি হয় সেটাও আমরা শিখে গেছি। নেক্সট ক্লাসে আমরা শিখবো ব্লক শিয়ার ফ্র্যাকচার যদি ঘটে তাহলে ব্লক শিয়ার ফ্র্যাকচারের জন্য টেনসাইল স্ট্রেংথ কিভাবে বের করতে হয় সেটার ডিটারমিনেশন আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন? স্যার আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়